কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মিঠুনদা বলেছিল যে আমি লাস্ট স্ক্রিপ্ট শুনে কবে আমার চোখে জল এসেছে আমি জানি না। মিঠুনদা, দেব একটা শর্ট সব রেডি, ডিরেক্টর সাহেব কিছুতেই আর ক্যামেরা রোল করছে না, কি না ওই যতক্ষণ না ওই লেকটা দিয়ে কিছু হাঁস যাবে ততক্ষণ ও করবে না। মিঠুনদা বলছে লোকে আমাকে দেখবে না হাঁসকে দেখবে। দেবদার বিয়ে নিয়ে কি কি মজা হয়েছে, মানে তোমরা কি কখনো বলো যে এইবার বিয়েটা একটু করতেও তো পারো? প্রথম কথা ওর বিয়ের বয়স হয়নি, আর ২ নম্বর ও বিয়ে করার মতো ম্যাচিওর হয়নি। দেব কিন্তু দারুণ বাবা হবে। জিতের আমার মনে হয় যে জিতে একটা কামব্যাক ফিল্ম। বড়দিনে বড় পর্দায় বক্স অফিস জুড়ে প্রজাপতি উরুক, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন বুঝতেই পারছেন, আর এখন আর আলাদা করে পরিচয় দিতে হয় না। অভিজিৎ দা রয়েছে এবং অতনু দা রয়েছে। এই যে বড়দিনে বড় পর্দায় প্রজাপতি, আমি আগে একটু শুনি যে প্রজাপতির যে সাফল্য সেই রেস ধরেই প্রজাপতি 2, এবং সেই যে বক্স অফিস সাফল্য সেটাকে তো মাথায় রাখতে হয়েছে প্রজাপতি 2 এর ক্ষেত্রে, যাতে এক্সপেকটেশন আরো বেড়ে যায় প্রজাপতি 3 এর জন্য। আমরা এটাই ভেবেছিলাম যে সাধারণ মানুষ প্রজাপতি দেখে যেরকমভাবে আমাদের আশীর্বাদ করেছিলেন, বাংলার সকল মানুষ সিনেমা হলে গিয়ে প্রজাপতি দেখেছিলেন, সেই তাদের যে এক্সপেকটেশন আছে প্রজাপতি থেকে এবং আমাদের থেকে ভালো সিনেমা দেখার যে এক্সপেকটেশন, আমরা যাতে সেটা তাদের পূরণ করতে পারি, ভালো বাংলা ছবি বানাতে পারি, সেখান থেকেই আমাদের প্রজাপতি ট্যুর গল্প, সেখান থেকেই শুরু। আচ্ছা, অতনুদাকে জিজ্ঞেস করি যে আমি যেটা বললাম যে প্রজাপতির যে সাফল্য বক্স অফিসে সেটা তো মাথায় রাখতেই হয়েছে, এবং এই পরের ভাবনার দিকে তোমার কি কি প্ল্যানিং ছিল যে প্রজাপতি 2 নিয়ে কিভাবে এগোবে? না, অনেস্টলি মানে এর আগে ছবিতে কি সাফল্য হয়েছে সেটা আমি কখনো মাথায় রাখি না। প্রজাপতি 2 একটা আমার কাছে এবং আমাদের সবাইয়ের কাছে একটা নতুন ছবি, নতুন গল্প, নতুন ছবি। পুরনো যেগুলো হয়ে গেছে সেটাকে নিয়ে তো এখন চর্চা করলে হবে না, নতুন করে এমন কিছু করতে হবে যাতে দর্শকদের আরও বেশি ভালো লাগে। সেই জায়গা থেকে প্রজাপতি 2 গল্প থেকে শুরু করে সব কিছুই তৈরি। তো আশা করি বড়দিনের ছুটিতে দর্শকরা প্রজাপতি 2 দেখে ভীষণ আনন্দ পাবে। একটু অভিজিতাকে জিজ্ঞেস করেছি, এই যে গল্পের ক্ষেত্রে আমরা বাবার একটা জার্নি দেখছি, এবং দেব অনুমেঘাকে এত সুন্দর লাগছে স্ক্রিনে। একটু কাস্টিংটা নিয়ে শুনি যে প্রথমত যখন অনুমেঘাকে তুমি বাংলা ডান্সে দেখেছো এবং তুমি ডিরেক্ট করেছো, তোমার কি প্ল্যানিং ছিল ওকে নিয়ে, যে এই দুজনকে পর্দায় কিভাবে দেখাবে? এখানে মানে দুজনই তো তাবড় অভিনেতা, মানে দেবের অভিনয় সম্বন্ধে বলার আমার কোনো প্রশ্নই নেই, তার ধৃষ্টতা হবে বললে। আর অনুমেঘা দারুণ অভিনেত্রী বা অভিনেতা যাই বলো না কেন, এবং এত সুন্দর অভিনয় করেছে। শুধু দেব নয়, মিঠুন চক্রবর্তীর সাথে, এই দুজনের সাথে পাল্লা দিয়ে অনুমেঘা যেরকম অভিনয় করেছে সেটা মানে অসাধারণ। এবং আমরা এটুকু বলতে পারি যে সিনেমার পর্দায় অনুমেঘাকে দারুণ লাগবে, কারণ আমরা যখন শুটিং করেছি বা আমরা যখন এডিটিং টেবিলে আমরা যখন দেখছি, প্রতি মুহূর্তে সবাই শুধু অনুমেঘার প্রশংসা করছে, এত ভালো অভিনয় করছে এবং সকলের সাথে এত দারুণ অভিনয় করছে। এবং যেহেতু এটা একটা 3টে প্রজন্মের গল্প, দাদু, বাবা এবং নাতনি, 3জনকে ধরে গল্পটা তৈরি হয়েছে, বাবার সাথে, বাবা এবং মেয়ে, বা বাবা তার বাবার সাথে সম্পর্ক, এবং এখানে একে অপর মানে 3জনকেই মুগ্ধ হয়ে আমরা সিনেমা পর্দায় দেখব। এবং অনুমেঘা আউটস্ট্যান্ডিং, মানে প্রতি মুহূর্তে প্রতি পলকে পলকে সবাইকে চমকে দেবে তার অভিনয় দক্ষতা দিয়ে। তোমাদের কাছে আজকে এই যে নতুন প্রজন্ম রয়েছে এই ছবি জুড়ে, তোমার কিরকম লাগলো? তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে ওদেরকে কিরকম লাগলো? আমি জ্যোতির্ময়ীর কথা বলছি, অনুমেঘা আগে কাজ করেছে, জ্যোতির্ময়ীর এটা প্রথম কাজ, তোমার কিরকম লাগলো? না, মানে অভিজিতের কথা ধরেই বলি যে অনুমেঘা একটা বাংলা সিনেমার সারপ্রাইজ প্যাকেজ। এবং অনুমেঘা এর আগে হয়তো বাংলা সিনেমা করেছে, হয়তো না করেছে, কিন্তু এই অনুমেঘাকে কখনো বাংলা সিনেমা দেখেনি। এবং অনুমেঘা আমাদের ছবিতে কাস্ট হওয়ার পেছনে আমি মনে করি উপরওয়ালার ব্লেসিং। কারণ আমার দিনটা মনে আছে যে ডিভিডিতে ও করছিল, তো আমি সেদিনকে ডিভিডিতে গিয়েছিলাম, পিসিআরে বসেছিলাম। আমি আর অভিজিৎ দুজনেই হঠাৎ মনে হলো যে এই মেয়েটাই আমাদের। আমরা তখন বাচ্চা মেয়ে খুঁজছিলাম, যে সেখান থেকে ওই ডিভিডি থেকেই ওর সাথে প্রথমে, তারপরে ও এলো আমাদের সাথে, ঘরে বসে কথা বললো। সেদিনকেই আমরা অন করলাম। এবং মানে লোকে ভাবতে পারবে না যে একটা বাচ্চা মেয়ে অত সুন্দর অভিনয় করেছে, দ্যাট টু মিঠুন চক্রবর্তী এবং দেবের সাথে। বাংলা কথা বলে পাঙ্গা নিয়ে অভিনয় করে দিয়েছে। আর অবশ্যই একটা 3টে জেনারেশনের গল্প,
বাবা, ছেলে, তার মেয়ে, মানে এরকম গল্প বাংলা সিনেমা আমার মনে হয় দেখেনি, মনে হয় না দেখেনি এরকম গল্প। মানে গল্পটা এত ভালো লাগবে দর্শকদের, যে তিনটে জেনারেশনকে কি সুন্দরভাবে বন্ডিং মধ্যে দিয়ে আনা হয়েছে। আর মিঠুনদা বা দেবের অভিনয় নিয়ে তো কিছু বলার এ নেই। আর আমরা খুব ব্লেসড যে আমরা মিঠুন চক্রবর্তীর মতো একটা সুপারস্টার, আমাদের লাইফে তো সুপারস্টার বলতে মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন, তারপরে হয়তো শাহরুখ এসেছে, সলমান এসেছে। আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন এরাই ছিল। এবার সেই মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করাটা একটা বিশাল ঘটনা। তার পাশাপাশি বাংলা সুপারস্টার দেব, মানে আর দুজনের এত ভালো কেমিস্ট্রি, মানে বাবা ছেলে বোধহয় বাড়িতেও যে এরকম একই রকম, মানে দেবের বাড়িতেও যেরকম বাবার সাথে সম্পর্ক, বাইরেও মিঠুনদার সাথে সেই রকম সম্পর্ক, আর ও সেইভাবে মিঠুনদাকে দেখে আর রেসপেক্টও করে। মানে দেব দেব মিঠুনদাকে নিজের বাবার মতনই রেসপেক্ট করে, আর মিঠুনদাও দেবকে নিজের ছেলের মতনই মানে স্নেহ করে, ভালোবাসে। এবং আমরা সবসময় শুটিংয়ের সময় দেখেছি বা যখনই কখনো কথাবার্তা তাদের মধ্যে হয়েছে দেখেছি যে ওই ভালোবাসা এবং একে অপরের প্রতি সম্মানটা সবসময় থাকে। আচ্ছা, একটু বলো যে এই যে বাবা ছেলের গল্প আমরা দেখেছি আগে এবং বাবা মেয়েরও দেখেছি, সিঙ্গেল ফাদার হিসেবে আমরা দেবদাকে দেখব, সেখানে গল্পের প্রতি কতটা কাজ করতে হয়েছে এবং মিঠুনদা প্রজাপতি করেছে এবং প্রজাপতি টুকে তাকে রাজি করানোরও কি একটা প্রস্তুতি ছিল? না, রাজি আমাদের কাউকে করাতে হয় না, তার কারণ হচ্ছে আমরা তো একটা টিম হিসাবে কাজ করি সবাই। আমরা প্রথম থেকেই মানে একটা ওই জন্মলগ্ন থেকেই আমরা একসাথেই থাকি। আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকে গল্পটা কি করে ভালো করা যায়, যাতে সাধারণ মানুষ গল্পটাকে ভালোবাসে, পছন্দ করে এবং দিনের শেষে পরিবারের সবাই মিলে দেখবে, ছোট থেকে বড় সবাই মিলে দেখবে, মজা পাবে। এটাই আমাদের উদ্দেশ্য থাকে এবং সবাই একসাথে থাকে, এক পেজে থাকে। এখানে আলাদা করে এটা কি তুমি করবে বা এটা কি তুমি করবে এই রকম আমাদের কোনোদিন বলতে হয়নি। আর সুতরাং সবার একসাথে সহযোগিতা থাকে, এটা একটা সবাই, ইটস আ টিম ওয়ার্ক। আমি একটু অতনুদাকে জিজ্ঞেস করি, অভিজিৎ দাকে এই ছবিতে মানে তোমার আগের ছবিগুলো যেভাবে লক্ষ্য করেছো এই ছবিতে আর কিভাবে তুমি লক্ষ্য করলে সেটা একটু জানতে চাই। অভিজিৎদা তো লক্ষ্যের বাইরে। অভিজিৎদা কখন কোথায় থাকে আমিও জানি না, তুমিও জানো না, সেটা অভিজিৎদাই জানে। যাই হোক, না আমি ছবির গল্পেতে আসি। গল্পটা তো আমরা সবাই মিলে তৈরি করি। এবার এই গল্পটার পেছনে হয়তো অভিজিৎ আমার একটা অবদান আছে, যে আমাদেরই ওটা ব্রেন চাইল্ড। তারপরে শুভদীপ যে ডায়লগ লেখে, তার হাত ধরে গল্পটা আরেকটু রিকাস্ট হয়। এবং তার পাশাপাশি দেবেরও অনেক ইনপুট থাকে এবং আছেও এই ছবিতে, যে সেই ইনপুটগুলো না থাকলে প্রজাপতি টু হতে পারতো না। যে এত সুন্দর সুন্দর কিছু জায়গায় ওর মতামত থাকে। তারপর যেদিনকে আমার মনে আছে যে আমি আর অভিজিৎ মিঠুনদার কাছে গেলাম, মিঠুনদা একটা হোটেলে এখানে থাকেন আর কি, যেখানে আসা। মিঠুনদাকে প্রথম যখন গল্পটা আমরা বলি, মিঠুনদা দু চোখের জল। মানে মিঠুনদা বলেছিল যে আমি লাস্ট স্ক্রিপ্ট শুনে কবে আমার চোখে জল এসেছে আমি জানি না। হ্যাঁ, একদমই ঠিক। এই কথাটা বলেছে। তোমাদের কাছে আমাদের একটা বিরাট প্রাপ্তি যে মিঠুন চক্রবর্তীর স্ক্রিপ্ট শুনে চোখে জল, এবং সেটা লাস্ট কবে এসেছিল তিনি নিজেও জানেন না, এত ভালো স্ক্রিপ্টের ক্ষেত্রে। তো একটু বলো, যখন শুরু করলে শুটিংটা প্রথম দিনটা কীরকম ছিল? প্রথম দিন তো খুবই ভালো ছিল, কারণ আমরা প্রথম দিন লন্ডনে শ্যুট করেছি এবং লন্ডনকে আমরা সুন্দরভাবে তুলে ধরেছি এবং সবাই খুব এক্সাইটেড ছিলাম, পুরো টিমের সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। এই নয় যে লন্ডনে শ্যুট করছি বলে, এটা ভেবে এক্সাইটেড ছিলাম যে এই ফ্যামিলিটা আবার একসাথে শুটিংয়ে নেমেছি এবং একটা বৃহৎ পরিবার এবং পিকনিকের মতন করে, এবং সেখানে সবাই মিলে একসাথে প্রথম দিন জড়ো হয়েছি। আবার প্রজাপতি আবার পাখনা মেলেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্যরকম ম্যাজিক এবং অন্যরকম একটা বলবো যে ভালো লাগা কাজ করছিল সবার মধ্যে, টিমের প্রত্যেকটা মেম্বারের মধ্যে। আচ্ছা, দেবদা, মিঠুন চক্রবর্তী এবং অনুমেঘা, এই যে তিনজনকে আমরা পোস্টারটা দেখেছি, অসম্ভব মিষ্টি একটা পোস্টার। তো লন্ডনে আমাকে একটু বলো যে তাদের মধ্যে খুনসুটি, মজা করা, এইটা তোমরা কিভাবে লক্ষ্য করলে? দেব, মিঠুনদা, আমি অভিজিৎ একসাথে থাকা মানে তো একটা সবসময় কে কার পেছনে কে কাকে কখন রেকপুল করে কেউ জানে না, কিন্তু হয়ে যায় সারাক্ষণ মজার মধ্যে। যেমন একটা মানে আমি একটা শ্যুটের একটা ইনসিডেন্ট বলছি, খুব মজার আর কি। আমরা স্ট্র্যাটফোর্ড অ্যাভনে শ্যুট করছিলাম, পাশ দিয়ে একটা অ্যাভন নদীটা আছে, পাশে একটা সুন্দর পার্ক। মিঠুনদা, দেব একটা শর্ট সব রেডি, ডিরেক্টর সাহেব কিছুতেই আর ক্যামেরা রোল করছে না, কি না ওই যতক্ষণ না ওই লেকটা দিয়ে কিছু হাঁস যাবে ততক্ষণ ও করবে না। এবার সে হাঁস আর আসে না, শ্যুটও হয় না। তারপরে হাঁসের জন্য খাবার এলো, হাঁসকে খাবার দেওয়া হলো, তখন মানে দলে দলে হাঁস, মানে বোধহয়
300-400 হাঁস, মানে মানে পিল 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 করে হাঁস এলো। এবার হাঁস এলো, তারপরে তো আবার তখনও হয় না কি না বললো ওই লঞ্চটা আসতে হবে। তখন আমরা বললাম এই ছবি অস্কার ছাড়া কোনো জায়গা নেই, বললাম আমরা এটা কলকাতায় রিলিজ করবো, সরাসরি এখান থেকে সোজা অস্কারে পাঠিয়ে অভিজিৎদা বোধহয় এতটাই খুঁতখুঁতে এবং এতটাই প্যাশনেট, আমি বলবো যে প্রত্যেকটা সিন খুব যত্ন নিয়ে। হ্যাঁ, এটা আমি সবসময় করি যে যতটুকু করব খুবই ভালো করে করব, এবং কাজের জায়গায় 200% অনেস্টি থাকবে, কোনো জায়গায় যেন কোনো রকম খামতি না থাকে। কারণ আমরা যে কাজটা করছি সেটা সাধারণ মানুষের ভালো লাগার জন্য করছি, তো এবং ভালোবেসে আমরা করি, তো তো ভালোবাসায় যাতে কোনো রকম কার্পণ্যতা না করা হয়, এবং অতনুদা তো সবসময় সাপোর্ট করেন, এবং টিমের সবাই মানে যতই আহ, এটা নিয়ে মজা করেন বললো, কিন্তু আহ, মানে ছবি করার ক্ষেত্রে কখনো কোনোদিন না হলে একটা দীর্ঘদিন আমরা লন্ডনে শ্যুট করেছি। এই নয় যে আমরা স্পেসিফিক একটা গান শ্যুট করেছি, তা নয়, আমরা একটা লন্ডনে প্রপার লন্ডনে গিয়ে শ্যুট করেছি, সেটা সিনেমাতে দেখা যাবে যে কীভাবে আমরা লন্ডনকে এক্সপ্লোর করেছি। হ্যাঁ, এবার তাই বলে আমরা লন্ডনকে তুলে আনার চেষ্টা করিনি, ছবির প্রয়োজনে গল্পের প্রয়োজনে যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকুই দেখিয়েছি, কিন্তু এত সুন্দরভাবে যে দৃশ্য মানে লন্ডনকে কখনো আগে সেভাবে বাংলা ছবিতে হয়তো এই জায়গাগুলোকে ধরা হয়নি, যেটা আমি দেবের মুখ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি, যে আগেও আমরা লন্ডনে বহুবার শুটিং করেছি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে, কিন্তু এইবার প্রজাপতিতে এত ভালো করে লন্ডন তুলে ধরা হয়েছে সেটা আগে কখনো হয়নি। তো সেই জায়গা থেকে ওই যে একটা প্রকৃতির যে একটা নির্মল সুন্দর থাকে, যে তার যে একটা মানে ন্যাচারাল বিউটি যেটা থাকে, সেটা যতটা পেরেছি আমরা সিনের মধ্যে রাখার চেষ্টা করেছি, সেই ভিজুয়ালসগুলোর মধ্যে কম্পোজিশনের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আমাদের সিনেমায় আমাদের ডিওপি ছিলেন হচ্ছে শুভঙ্কর ভর, তিনিও একধার মানে তারও একটা মানে আমি ওকে ম্যাজিশিয়ান বলে ডাকি, কারণ মানে একদম মনে হচ্ছে যেন স্ক্রিনে দেখা যায়, মনে হচ্ছে যেন সুন্দর করে পেন্টিং করেছেন, এত সুন্দর করে নিপুণ মানে ফটোগ্রাফির কাজ করেছেন মানে শুভঙ্কর এবং তার টিম। ওই কাজের প্রতি আমরা কখনোই মানে আমরা যতটা পারি যাতে আমরা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করি। এই ছবিতে জিৎ গাঙ্গুলি এবং দেবদার এক যে ডুও আমরা দেখবো অনেক দিন পর। আমি একটু গানের শুটিংয়ের কথা আসি। অতনুদা একটু বলো যে এই যে শুটিংটা আমরা একটা দেখছিলাম যে সিনে ডিস্কো ড্যান্সারের একটা ছোট্ট স্টেপ, ওটা ভীষণ কমেন্ট এসছে যে মিঠুন চক্রবর্তী এবং দেবদাও ডিস্কো ড্যান্সারের একটা স্টেপ দেখা যাচ্ছে, কীরকম হলো এই শুটিংটা এবং গানগুলো? দুটো গান অসম্ভব ভালোবাসা পেয়েছে, 3টে গান বলা ভালো। গান তো অলরেডি লোকের মুখে মুখে ঘুরছে, মানে আমি তো কালকেই একজন বললেন যে ও মালদায় একটা বিয়ে বাড়িতে গিয়েছে, বিয়ে বাড়িতেও প্রজাপতির বিয়ের ফুলটা বাজছে, মানে আমার শুনে খুব ভালো লাগলো যে বহুদিন পরে। আর জিৎ গাঙ্গুলি তো বাংলা সিনেমায়, জিৎ গাঙ্গুলির হাত ধরে আবার গানটা ফেরত এসেছিল, রাদার কমার্শিয়াল ছবি ফেরত এসেছিল সেই সময় একের পর এক, মানে পরাণ যায়, জলিয়ারে, পাগলু, এসব ভজগৌরাঙ্গ একটার পর একটা। এবার মধ্যিখানে জিৎ গাঙ্গুলি হঠাৎ হারিয়ে গিয়েছিল বা টনিকের পর থেকে কাজ করেনি। তো আমি আর অভিজিৎ যখন গেলাম তখন বললো যে আমাকে কেউ কাজ করতে বলেনি বা আমাকে ডাকেনি, মানে ওটা আমার কাছে খুব সারপ্রাইজ ছিল যে জিৎ গাঙ্গুলিকে কেউ ডাকেনি, যে লোকটা দিনের পর দিন এত ছবি দিয়েছে। মানে আমি এখনও এবছরও দুর্গাপুজোর বিসর্জনের সময় যদি 10টা ঠাকুর বিসর্জন যেতে দেখি 8টাতে ওই জিতের গান গায়ে গেছে, হয় পরাজন যায় জলিয়ারে, নয় ভজগৌরাঙ্গ, নয় ঢাকের তালে। সেই লোকটাকে কি করে বাদ দিয়ে রেখেছিল, সরিয়ে রেখেছিল। জিতের আমার মনে হয় যে যে জিৎ একটা কামব্যাক ফিল্ম। জিৎ আবার এই প্রজাপতি টুর হাত ধরে বাংলা সিনেমার আঙিনায় ঢুকে পড়লো আবার, কারণ এরা তো কখনো সরে যেতে পারে না। এদের হাত ধরে আজকে ধরো জিৎ, দেব একটার পর একটা ব্লকবাস্টার ছবি, হ্যাঁ একটার পর একটা, মানে প্রত্যেকটার সাথে কে আছে না, জিৎ গাঙ্গুলি। কেউ নেই, সবাই পাল্টেছে, কিন্তু জিৎ গাঙ্গুলি আছে একটা। তো সেই লোকটা অনেকদিন পরে কাজ করলো। এবার একটা মানুষ জিৎ গাঙ্গুলির মতো একটা লোকের যে এখনও গান তৈরি করার এত খিদে, সেটা আমি আর অভিজিৎ দুজনে আমরা আলোচনা করি যে লোকটার এত খিদে কি করে হয়, যে রাত 2টোর সময় আমরা ফোন করে বলছি যে গান রেডি হয়ে গেছে একটা জায়গায়, অজিত বললো গানের এটা চেঞ্জ করতে হবে। রাত্রে দেব অবশ্য দেব বললো, দেব আমাকে লাইনে নিল রাত 2টো, অভিজিৎকে নিল, জিতকে নিল, আর আমরা এরকম ফোনে এরকম করি রাত 2টো থেকে 2:30 অবধি ওই গানটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরের দিন 4:39 আমার মেসেজ পাঠিয়েছে গান রেডি করে, মানে রাত 2:30টার সময় ফোন রেখেছি, 4:39 আমার কাছে রয়েছে। তাহলে এটাই হচ্ছে জিৎ গাঙ্গ, ওই জন্যই ও জিৎ গাঙ্গুলি। জিদ্দা কোনোদিন কোনো জায়গায় না করেনি যে না এটা তো ঠিকই লাগছে, এটাই থাক, এরকম কোনোদিন বলেনি। জিদ্দা সবসময় বলেছে যে
ঠিক আছে আরেকটা আমরা করি, আরেকটা করি। যখনই যা মনে হয়েছে যে আরও কিছু করা যায়, অপশন দেখা যায়, ভাবা যায়, জিদ্দা কিন্তু সবসময় লেগেছিল এবং এখনও লেগে আছে। মানে এই ইন্টারভিউ দিতে আমি আসছিলাম যখন, তখনও জিদ্দার ফোন আসার পরে অতনুদা বলে জিদ্দা কিছুক্ষণ অতনুদাকে ফোন করেছে, মানে কনস্ট্যান্ট ছবিটা নিয়ে ভালোর জন্য মিউজিক্যালি ছবিটা কী করে আরও এনরিচ করা যায় সেটা জিদ্দা কিন্তু কনস্ট্যান্ট ইনপুট দিয়ে যাচ্ছে। ছবির বাইরেও ও একটা খুব ভালো হিউম্যান বিইং, কারণ ও আমাকে ফোন করলো, আমরা বসে আছি যখন, যে দাদা তুমি, ওর আগে 3বার ফোন করেছে, আমায় পাইনি। তা আবার আমি কী হলো, তো বললো তুমি স্টেডিয়ামে নেই তো, মেসি এসেছে, ওখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, মানে ওর এই টেনশনটা, যে ও জানে আমি খেলা দেখতে খুব ভালোবাসি, যে আমি ঠিক আছি কিনা, এটা তো ওর একটা বিশাল গুণ একটা, সব মানুষের জন্য একদম, নইলে তো ও নাই বলতে পারতো। আচ্ছা, আমি একটু অভিজিৎদাকে জিজ্ঞেস করি, অতনু দাদা মজা করে একটা হাসির গল্প আমাকে বলেছে, আর কি কি এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে তুমি একটু বলো তো। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আর মিঠুনদা সবসময়, মানে উনি তো টাইমে ঢোকেন, সকাল থেকে এসে ওনার একটাই কাজ হচ্ছে যে আমার পিছনে পড়ে যাওয়া, কনস্ট্যান্ট। মানে শুধু আমি সকালবেলা এসে, দাদা আজকে কিন্তু বেশি বকো না, বেশি কিছু বলো না, হ্যাঁ আমাকে, তাহলে আমি ঘেটে যাবো, আমাকে ঠিক করে কাজটা করতে দাও। কিন্তু দাদার এটা একটা সবসময় করবে। আর যাওয়ার সময় যখন প্যাক আপ হবে, যেই প্যাক আপ বলা হবে উনি একদম খুশি, তখন একদম মানুষটা চেঞ্জ হয়ে যায়। তো দাদা যেটা বললেন, অতনুদা যেটা বললেন যে ওই অ্যাভন পার্কে যখন আমরা শ্যুট করছি, সেখানে লেকটা এবং জায়গাটা এত বিউটিফুল, এবং ওখানে এত ন্যাচারাল বার্ডস, পাখি, হাঁস, লঞ্চ, মানে মানুষজন, ওখানে বিউটিফুল পার্ক। তো সেইখানে আমাদের একটা যখন শ্যুট হচ্ছে, আমরা ওখানে বেশ কয়েকদিন শ্যুট করেছি। 9:30 সূর্য, তখন সানলাইট, রাত 9:30। রাত 9টা 9:30 আমরা, মানে পুরো সূর্য, একদম সূর্যের আলো, সানলাইট, হ্যাঁ। তো আমরা একটা ওই পার্কে একটা দৃশ্য আছে, যেখানে পার্কের সেই দৃশ্যে মিঠুনদা রয়েছেন, দেব রয়েছে, আর জ্যোতির্ময়ী রয়েছে। বেঞ্চে মিঠুনদা বসে আছে, সিনটা শুরু করব, ক্যামেরা লাগানো হয়েছে, সব কিছু লাগানো হয়েছে। তো জাস্ট আমরা বসে আছি, মিঠুনদার কেন দেরি হচ্ছে কেন, আমি বললাম যে দাদা একটু দাদাকে বলতে পারছেন যে রিজনটা কি। তো কিছুক্ষণ পরে না উনি একটু বিরক্ত হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবো, সব তো রেডি, দেরি হচ্ছে কেন। দাদা ওই হাঁসগুলো আসবে, বলছে হাঁস, আসলে ওই যত, মানে রাত 9:30 10টার সময়, ওই সময়টা আস্তে 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 সূর্যটা অন্ধকার, হালকা অন্ধকার, মানে আমাদের এখানে বিকেলবেলা, ওখানে ওরকম একটা সময়। তো ওই যত মানে রাজহাঁস, বিভিন্ন ধরনের হাঁস, ন্যাচারাল বার্ডস, ওগুলো না ধীরে 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 তারা তাদের বাসায় ফিরে যায় নর্মালি। তো ফলে ওরা তো চলে যাচ্ছে খুব সুন্দরভাবে, ভেরি ডিসিপ্লিন থাকে ওরা। এবার সেই যে তাদেরকে আবার ফিরিয়ে আনা ওই জায়গাতে, এবং আনা মানে কি, সে এক প্রান্তর থেকে আরেক প্রান্তর, মানে দুজন লোককে দেওয়া হয়েছে, তারা খাবার দিতে 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 আসছে, এবং হাঁস ওই খেতে 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 ওই মিঠুনদের ওখানে ফাইনাল ডেস্টিনেশন, যেখানে খাবারগুলো দেওয়া হবে এবং হাঁসগুলো এসে জড়ো হয়ে খাবে। এটা দেখে উনি বিভৎস রেগে গেছেন। দেব তো মানে হাসছে, মিঠুনদা বলছে লোকে আমাকে দেখবে না হাঁসকে দেখবে। আমি তো বলতে পারছি না দুজনকেই দেখবে। কিন্তু পুরোটাই এই কম্পোজিশনের জন্য। সেটা যারা ভিজুয়াল, যখন যারা সিনেমা পর্দার সিন দেখবে সাধারণত, তখন বুঝতে পারবে যে হয়তো হাঁসের কোনো গুরুত্ব নেই ওইখানে, কিন্তু ওভারঅল কম্পোজিশনটা দেখতে খুব ভালো, ভিজুয়ালি খুব ভালো লাগবে, ভিজুয়ালি খুব সুন্দর লাগছে। বেশ মজাই হয়েছে। আমাকে একটু বলো যে এই যে শুটিং জুড়ে দেবদার বিয়ে নিয়ে কি কি মজা হয়েছে, মানে তোমরা কি কখনো বলো যে এইবার বিয়েটা একটু করতেও তো পারো? এই না, মানে এটা দেখো, দেবকে দেবের বিয়ে নিয়ে বলার আমার সেই জায়গা এখন, মানে সেটা নেই। কারণ হ্যাঁ, মজা করে আমি কখনো বলি না, কারণ দেব ফ্যামিলি ম্যান, দেব নিজের মা বাবাকে ভীষণ ভালোবাসে, এবং দেব সবাইকে ভালোবাসে, খুব যত্ন করে সবাইকে। তোমরা তো দেখো কতটা সবার সাথে কত ভালো মজার দিয়ে। দেবের যেদিনকে মন চাইবে সেদিনকে দেব বিয়ে করবে বলেই আমার মনে হয়, এবং বিয়েতে আমরা যাবো, জমিয়ে খাবো। তুমি কি বলো? না, আমার কাছে দেবের বিয়ে নিয়ে কেউ প্রশ্ন করলে আমি একটাই বলি, প্রথম কথা ওর বিয়ের বয়স হয়নি, আর 2 নম্বর ওর বিয়ে করার মতো ম্যাচিওর হয়নি। বিয়ের বয়স হয়নি। দেব কিন্তু দারুণ বাবা হবে। দেব দারুণ বাবা হবে, কারণ দেব দারুণ বাবা হবে, কারণ দেব ছোট ছোট বাচ্চারা যারা দেবকে সামনে থেকে দেখেনি, তারা যতটা না দেবের ফ্যান, তারা তো ততটাই ফ্যান দেবের, সিনেমা পর্দায় দেখেছে। কিন্তু দেবের পাশে যখন কোনো ছোট বাচ্চা আসে, তারা এত তাড়াতাড়ি দেব তাদেরকে ভালোবেসে ফেলে, এবং বাচ্চারাও তারা এত তাড়াতাড়ি দেবকে ভালোবেসে ফেলে, দেব বাচ্চাদের এত ভালোবেসে ফেলে, সেটা থেকে বোঝা কত যত্ন করে রাখে। এই কেমিস্ট্রিটা না আমি একমাত্র মিঠুনদার ক্ষেত্রে দেখেছিলাম, যে মিঠুনদার সাথে বাচ্চাদের একটা দারুণ সম্পর্ক, আর কারণ নেই, একমাত্র দেবের
এত সুন্দর বাচ্চাদের সাথে সম্পর্ক এবং ও বাচ্চাদের ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভালো দারুণ বাবা হবে। এটা মানে বেশ লক্ষ্য করেছো বলো তোমরা শুটিংয়ে যে ওই যে দুজনের যে বন্ডিংটা। দারুণ, মানে দারুণ, মানে মানে বন্ডিং তো আমরা দুটো বন্ডিং দেখেছি, একটা মিঠুনদার সাথে দেব, আবার দেবের সাথে অনুমেঘা, মানে অদ্ভুত ব্যাপার আর কি। আর ওই যে অভিজিৎ যেটা বলছিল যে দেবের সাথে বাচ্চাদের একটা অদ্ভুত একটা, জানি না ওর গায়ে কিছু হয়তো গন্ধ আছে যেটা বাচ্চারা পছন্দ করে, হতেই পারে, মানে অদ্ভুত। মানে যে কোনো বাচ্চা সে প্রথমেই সে 2 বছর হোক আর 6 বছর হোক, দেবকে দেখলেই ও দেবের কাছে চলে যাবে, যে এটা নিয়ে কোনো ভুল নেই। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, আমি একটু অতনুদাকে জিজ্ঞেস করি। অতনুদা, এখন বাংলা ছবির সংখ্যা এবং বছরে কোন সময় ছবি আসবে, ছবির বাজেট নিয়ে যে চর্চা চলছে, সেটা নিয়ে কি বলবে? এই যে উৎসবের সময় 2 কোটির নিচে ছবি হলে সেটা প্রাইম টাইম শো পাবে না, এবং বছরে একবার ছবি করলে, এই নিয়ে তুমি নিশ্চয়ই জানো, আমরা তুমি সেদিকে মিটিংয়েও তুমি ছিলে, কি বলবে এই বিষয়টা? না, এটা নিয়ে তো একটা মিটিং চলছে, আলোচনা চলছে, এখনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। কিন্তু এটা ফেডারেশন এবং ইম্পার যৌথ উদ্যোগে, যেহেতু বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে ধরো দুর্গাপুজো, বড়দিন, এইসব জায়গায় ছবি আনার সময় একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যেটা কাম্য বা বাঞ্ছনীয় নয়। সেই জায়গা থেকেই হয়তো ফেডারেশন এবং ইম্পার দুজনে মিলে চিন্তা ভাবনা করছে যে সবাই মিলে যদি একটা সলিউশন বার করা যায়, এবং এটা খুব ভালো উদ্যোগ। এটা হলে আমার মনে হয় বাংলা ছবির জন্যই খুব ভালো। একটু অভিজিৎদা বলো যে বছরে এই 3 জনকে আমরা বড়দিনেই শুধু দেখতে পাই, সেই সংখ্যাটা কি বাড়ার সম্ভাবনা রয়েছে? এবং আরো আরেকবার যদি বছরে আমরা একবার কেন আরো দুবারও যদি দেখতে পাই? আগে যে 3 জন মানে কি, দেব, অনুমেঘা, মিঠুনদা, আমাদের 3 জনের কথা দেখো, আমরা সংখ্যা বাড়তেই পারে, কিন্তু সংখ্যা বাড়ানোর সাথে সাথে দায়িত্বটাও তো থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো ছবি করা, সেটা একটাও হতে পারে বা একাধিকও হতে পারে। এবার আমরা কখনো একাধিক করলে আমাদের এইটুকু আমাদেরকে মেক শিওর করতে হবে, ঠিক রাখতে হবে যে গল্পটাতে ভালো থাকে। আর সবটাই তো ডেস্টিনি, এবং যখন হবার তখন সেটা ঠিক হবে। এখন একটা হচ্ছে কারণ আমরা অনেক ধরে ধরে ছবি করি, একটা চিত্রনাট্য লেখা, ডায়লগ লেখা, শুভদীপ, আমরা সবাই মিলে অনেকটা সময় আমরা ব্যয় করি যাতে ঠিক করে হয়। কারণ চিত্রনাট্যর থেকে ছবিটার কাজ শুরু হয়, মানে শুটিংটা তো একটা হয়ে যাওয়ার পরে হয়ে গেল, এবং এডিট টেবিলে সেটা ফাইনাল করা, এবং সেখানে আমাদের যিনি এডিটর আছেন সুজয় দত্তরা, তার একটা অগ্রণী ভূমিকা থাকে। এবং এই প্রসেসটার মধ্যে আমাদের টিমের প্রত্যেকটা যারা ডিপার্টমেন্টের হেড, যারা, আমি সুজয় দত্তরের কথা বলছি, শুভদীপ, মূলত যাদের এই মানে কন্ট্রিবিউশন 200% থাকে, দেব, অতনুদা, আমি, এরা সব সময় একটা কনস্ট্যান্টলি আমরা এই কাজটা করে থাকি ছবির। ফলে আমরা একটু সময় নিয়ে ছবি বানাতেও ভালোবাসি, কারণ সময় নিয়ে ভালো করে কাজটা করলে কি অনেক দায়িত্ব থাকে। সাধারণ মানুষ আফটার অল দেখছে, মানে আমি নিজে বাড়িতে বসে তো দেখছি না ছবিটা, সবার জন্য ছবিটা হচ্ছে। ফলে সাধারণ মানুষকে যাতে কোনোভাবে আমরা একটা জাস্ট দেওয়ার জন্য দিয়ে দিলাম বছরে 3টে ছবি, সেটা উদ্দেশ্য নয় বলেই মনে হয়। অতনুদা, কি বলবে তুমি? না না, অবশ্যই, যে একটা ভালো ছবি করতে গেলে সময় লাগে। আর আমার কীরকম মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, ছবির কন্টেন্টই হচ্ছে শেষ কথা। ছবিটা যদি গল্প ঠিকমতো না বলা যায় বা গল্প তৈরি করা না যায়, সে যাই হোক, যেই করুক, দর্শকরা সে ছবির প্রতি খুব একটা উৎসাহ দেখায় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সুতরাং আমরা সবচেয়ে আগে 1 বছর লাগে আমাদের মিনিমাম একটা ছবি তৈরি করতে, একটা গল্প তৈরি করতে। গল্প তৈরি হলে, স্ক্রিনপ্লে তৈরি হলে, তারপরে ছবিটা তৈরি হয়ে যায়। সেটার জন্য আমরা, যেমন পরের ছবির জন্য আমরা অলরেডি আমরা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি, চলছে, এটা চলে, মানে অফ টাইমে আমি ওই যখনই বসে থাকি ওটা নিয়ে আলোচনা করি। আলোচনা করতে করতেই তো বাড়ে, সব একটা জিনিস তৈরি হয়। আর একটা ভালো ছবি তৈরি করতে গেলে যেমন গল্প প্রয়োজন, নায়ক প্রয়োজন, সুরকার প্রয়োজন, আবহ সঙ্গীত রতিজিৎ করে তাকে প্রয়োজন, এর পাশাপাশি আশেপাশে আরও এরকম 4-5 জন থাকে। কারণ আমরা একটা ছবি করি, এটা পরিবার, ফ্যামিলির, মানে ধরো সুজয় বলে যে এডিট করে, টয় যে চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, রম্মানি, মানে এদের যে কি এফর্ট, ওরা মানে ওরা পর্দার পেছনে থাকে, মানে অনেকে জানে না যে ওরা না হলেও কিন্তু ছবিটা হতো না। মানে আমি না থাকলে যেমন ছবি হতো না, অভিজিৎ না থাকলে ছবি হতো না, তেমনি টয়, রম্মানি, সুজয়, শুভদীপ না থাকলে ছবি হতো না। এরকম আরও কয়েকজন আছে যাদের নাম আমার ইনস্ট্যান্ট মনে হচ্ছে না। সুতরাং একটা পরিবার, একটা সবাই মিলে যদি না একটা প্রোডাক্টের প্রতি নজর না দেয়, তাহলে ভালো প্রোডাক্ট হতে হওয়া সম্ভব নয়।
একদমই দাদা ঠিক বলেন, মানে অনেকগুলো নাম কি হয় দাদা মনে করে বলতে পারলে না, হয়তো আমার প্রীতম চৌধুরী আছে, যাকে আমরা লালুদা বলে আমাদের এখানে আমরা সবাই চিনি। প্রত্যেকে কন্ট্রিবিউশন থাকে, এভরি ওয়ান। মানে আমাদের অতদিন কাজ করেছি, সুদীপ্ত সরকার বলে যে একটা ছেলে, লন্ডন বাঙালি ছেলে, সে ওখানে লন্ডনেই থাকে, তার মানে আনবিলিভেবল তার সাপোর্ট আর কি, মানে আমরা কেউ ভাবিনি যে ওরকম একটা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কস্টিউম, হেয়ার, মেকআপ, আমরা যখন গল্প লিখি তারপর তাদেরকে শোনানো হয়, যখন শুভদীপ লেখা কমপ্লিট করে তারপরে তাদেরকে শোনানো হয় যে কোথায় কী মনে হচ্ছে, এবং আমরা অনেস্ট ওপিনিয়ন চাই যে তোমাদের যা মনে হয় তোমরা বলো। তো সব ডিপার্টমেন্টস, আর এটা একটা যৌথ প্রয়াস, তো সবাই মিলে আমরা করে কেউ থাকি। সমালোচনা না করলে খুব বিরক্ত হয়, এটা কিন্তু ফ্যাক্ট। মানে একটা গল্প যখন বলা হচ্ছে, তোকে বলছি, এবার তুই যদি গল্প সমালোচনা না করিস, না আমাকে খুশি করার জন্য কিছু হচ্ছে, বরঞ্চ তুই আমাকে সমালোচনা করলে আমার মনে হয় তুই আমাকে ভালোবাসিস বলেই বলছিস যে এটা ভালো লাগেনি। আমি অভিজিৎদাকে জিজ্ঞেস করি যে অতনুদা ছাড়া অন্য প্রোডাকশনের সাথে কাজ করার কি চিন্তা ভাবনা রয়েছে তোমার মধ্যে, এবং সেটা কি তুমি চাও যে আরো অন্যান্য প্রযোজনা সংস্থার সঙ্গে? না না ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দেবো, আগে বলো তোমরা আমাকে আর কোন হাউসের সাথে কাজ করতে দেখে খুশি হবে? আমি হাউসের সঙ্গে না, তাও আমি স্পেশাল রয়েছে, এবং আমরা একটা হাউসের নাম বলে যে এদের সাথে কাজ করলে খুশি, তুমি বলো। অতনুদা, আমি, আমার মনে হয় না আমরা আলাদা, মানে এটা একটা সত্তাই, ঠিক আছে। অতনুদা শুধু একজন সিনেমা, মানে তোমরা যেভাবে বলো প্রডিউসার, আমার কাছে অতনুদা ইজ নট এ প্রডিউসার, আমার কাছে অতনুদা ইজ মানে ইজ আ ফিল্ম মেকার। কারণ অতনুদার যে ইনভলভমেন্ট থাকে আমার মনে হয় না বাংলাতে কারোর আছে, কেউ নেই। এটা আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি, তাতে আমার সাথে কেউ আমার সহমত হতে পারে, আমার সাথে কারো নাও দ্বিমত হতে পারে, কিন্তু আমার তাতে মানে আমি জানি তো আমি এখান থেকে কথা বলছি, আমি এখান থেকে কথা বলছি না, যেটা সত্যি সেটা সত্যি। একটা ছবির গল্প, ছবি একদম ছবির জন্ম থেকে ছবির সাধারণ মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটা স্টেপে উনি থাকেন। হ্যাঁ, তো এই প্যাশন, ভালোবাসা এবং ইনভলভমেন্ট তো একজন ফিল্ম মেকারের হওয়া ছাড়া কোনো ইয়ে নেই। মানে অতনুদা কিন্তু না থাকলে বরঞ্চ আমার অনেক অসুবিধা হতো, কারণ যে অনেক কিছু হয় না যে ডিসিশন নিতে অসুবিধা, যে এটা ঠিক করছি তো, এটা ঠিক করছি তো, এটা ঠিক হচ্ছে তো। শুধু আমার না, আমার না, আমাদের প্রত্যেক টিম মেম্বাররা আমরা সবাই কিন্তু ডিপেন্ডেন্ট ওনার উপরে। মানে আমাদের চিত্রনাট্য, গল্প বাছা, চিত্রনাট্য করা, কাস্টিং করা, সব কিছুতে। আর এটা একটা মানে ফলে আমি কখনোই অতনুদা আমি আলাদা নই কখনো। যদি কোথাও করি তখন একসাথেই করবো, মানে এরকম কোনো সেরকম আমাদের করিনি। কিন্তু অতনুদাই মাঝে মাঝে বলেন যে আচ্ছা এরকম হলে কী হয়, এরকম হলে কী হয়, এরকম হলে কী হয়। কিন্তু আমি অতনুদাকে বলেছি অতনুদা অনেক হয়েছে, এবার হিন্দি ছবি করবো। এটা ভালো, সত্যি ভাবনা চিন্তা রয়েছে তোমার? না না এমনি আমাদের তো সব কিছু, অনেক মানুষ তো ভাবতে ক্ষতি নেই, আমরা ভাবি, চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনা স্টেজে আছে যে একটা হিন্দি ছবি করলে কেমন হয়, হয়তো করবো, অদূর ভবিষ্যতে করবো, সেরকম চিন্তা ভাবনা রয়েছে। বাদ বাকি ওপরওয়ালা আর বাবা মার ব্লেসিংয়ের, কারণ ওপরওয়ালা ছাড়া তো আমরা এখানে আজকে বসে নেই। মানে আমি মনে করি যে আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ডেস্টিনি, ওপরওয়ালা চেয়েছে বলে আজকে আমরা বসে ইন্টারভিউ দিচ্ছি, এখানে বসে আছি। অভিজিৎদাকে যে এই যে প্রোডাকশনের কথা জিজ্ঞেস করলাম, আমি উল্টোটাও জিজ্ঞেস করি, তুমি ভাবনা চিন্তা করো অন্যান্য পরিচালকদের সঙ্গে কাজ করা, বা তোমার এরকম বাকেট লিস্ট কেউ আছে যে এই পরিচালকের সাথে তুমি কাজ করতে চাও? আমি উত্তরটা দিচ্ছি প্রথমে, তারপর অতনুদা বলবে। প্রচুর ডিরেক্টররা আছে যারা অতনুদার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসে, প্রচুর ডিরেক্টররা আছে যারা অতনুদার কাছে ছবি করার জন্য বলে। কিন্তু অতনুদার তো অ্যাকচুয়ালি ফিল্ম মেকার, অতনুদার তো ওই প্রডিউসার না যে আমাকে বছরে এতগুলো ছবি বানাতে হবে। অতনুদা ভালো ছবি, মানে অতনুদা কম করব কিন্তু ভালো করব। ফলে অতনুদার ওই এটা নেই যে আমাকে একসাথে 10টা ছবি বানাতে হবে। এবার যখন কেউ আসে তখন আমার একটু মন খারাপ হয়, কিন্তু আমিও চাই যে দাদা যত ছবি বানাবেন তত বাংলার জন্য ভালো হবে। স্বীকারোক্তি, মন খারাপ হয়েছে অন্য কেউ আসলে, তুমি কি বলবে? না না, মন খারাপের কোনো জায়গা নেই, কারণ আমি যেমন অভিজিৎ ছাড়া ভাবতে পারি না, তেমনি দেব ছাড়াও ভাবতে পারি না, এটাও ফ্যাক্ট। আমরা যখনই একটা গল্প তৈরি করি, যাই করি না কেন, যে কোনো কারণে হোক দেবের মুখটা বা চেহারাটা সামনে চলে আসে, আর অজান্তে মানে ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা প্লে করবে সেটাই তো গল্পের মধ্যে রিফ্লেকশনটা আসে, সেটা এসে যায় কোনোভাবে। গল্পটা খারাপ হওয়ার পর দেখা গেল যে ওই চরিত্রটাই ওই লোকটা, এইরকম। মানে আমরা তো ভাবতে পারি না যে আমরা কেউ আলাদা, জানি না কালকে কি আছে, নোবডি নোজ, কেউ জানে না। ও যদি অনেক বড় হবে, ওই তো ছবি আমি টিকিট কেটে দেখবো।
আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে পরের ছবি কি বা পরে, সেটা সবসময় টনিকের পর থেকেই জিজ্ঞেস করা হচ্ছে। তো আমি উত্তর একদম অনেস্ট উত্তরই দিই যে এখনো অতনুদা দেব কিছু ভাবেনি বা বলেনি। সত্যি কথা এটা, যে ওনারা যবে ঠিক করবেন কি পরের ছবি করবেন তখনই আমি জানতে পারবো, বা আমি সেই সময় থাকলে আমি বুঝতে পারবো যেটা ওনারা ভাবছেন। কিন্তু অতনুদা দেব যেটা ডিসিশন নেয় আমি সেই পথে অনুসরণ করি। এখানে কোনো এক বিন্দু, এখানে কোনো মানে মানে আমি ভুল বলছি না, মানে ইট ইজ ফ্যাক্ট। টনিক এবং টনিকের পরবর্তী যাত্রা থেকে তাই হচ্ছে, কিন্তু টনিক প্রজাপতি প্রধান, প্রজাপতি 2 আমরা কিন্তু সেম ডিরেকশনেই আছি। আর অভিজিতের বাইরে অন্য কোনো ডিরেক্টরের সাথে যদি কাজ করি সেই ছবিটা প্রেজেন্ট করবো আমি আর অভিজিৎ, এটাও ফ্যাক্ট। মন খারাপ হবে না। আর আমি বলছি অতনুদা বলে দিচ্ছে, আমরা করছি যে একটা ধরো একটা ট্যালেন্টেড একটা ছেলেকে যদি নিয়ে আসা যায়, আমরা সেটাও চিন্তা ভাবনা আমাদের মাথাতেও রয়েছে। এই চিন্তা রেখেই অন্য কাজ হবে। এখনো আমার পুরো সহমত নেই। হবে না, অভিজিৎ দা সহমত জানায়নি, কিন্তু এরকমই থাকো এবং বাংলা ছবির জন্য এই বন্ডিংটাই খুব দরকার, এই যে পাশে থেকে কাজ করা। তো বড় পর্দায় প্রজাপতি 2 এবং দর্শক মুখিয়ে রয়েছে ছবি দেখার জন্য, কি বলবে শেষে? সকল দর্শকের কাছে এটাই আমরা বলবো যে আপনারা আমাদের প্রজাপতির সময়, টনিকের সময়, প্রধানের সময় যেরকম আশীর্বাদ করেছিলেন, সিনেমা দেখেছিলেন, ভালোবেসেছিলেন, প্রজাপতি 2 আপনারা আসুন সিনেমা হলে দেখতে, আপনাদের ভালো লাগবে। পরিবারের সবাই মিলে আসুন, ছোটদের নিয়ে আসুন, বড়দের নিয়ে আসুন, সিনেমা হলে এসে দেখুন। আপনারা এই বড়দিন এবং শীতের ছুটিতে দারুণভাবে উপভোগ করতে পারেন পরিবারের সবাই মিলে। স্টোরি টাইমসের সবাইকে জানাই যে সামনেই বড়দিন এবং তারপরেই নববর্ষ, আগাম শুভেচ্ছা জানালাম নববর্ষ এবং বড়দিনে। আর বড়দিনে সিনেমা হলে প্রজাপতি 2 আসছে, আপনারা সিনেমা হলে এসে দেখুন, আপনারা খুব খুশি হবেন। আমার মনে হয় যে আপনাদের জীবনের সবচেয়ে অনেকগুলো ভালো লাগা ছবি আছে, এটা তার থেকেও ভালো লাগবে। ভালো থাকবেন।